আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরিগেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব 2.2 কণার গতিতত্ত্ব। তো গত পর্বে আমরা 2.1-এ দেখেছিলাম কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ এগুলো নিয়ে। তো আমি সেগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে উদাহরণভাবে শিখিয়ে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি চিত্র আকারে। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই বলবো সেই ভিডিওটি দেখার পরে তোমরা এই ভিডিওটি দেখবে, কারণ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি পূর্বে ভিডিওটি দেখো তাহলে তোমাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এখানে দেখো কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব হচ্ছে, এখানে দেখো সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বই হচ্ছে কণার গতিতত্ত্ব বলা হয়। তাহলে কণার গতিতত্ত্ব কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর মধ্যবর্তী যে গতিশক্তি, সেগুলো কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব, তাকে আমরা বলবো কণার গতিতত্ত্ব। যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। এই অবস্থা হলো পদার্থটির কঠিন অবস্থা। তো এগুলো আমি আমাদের গত পর্বে এগুলো সুন্দরভাবে আলোচনা করেছি চিত্র আকারে। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। এখানে আমি সেই উদাহরণ আকারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে মনে করো যে কঠিন পদার্থ রয়েছে। এখানে কঠিন পদার্থ রয়েছে। আমরা জানি কি কঠিন পদার্থের অণুগুলো বা পরমাণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। এদের মধ্যবর্তী কণাগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা নেই বললেই চলে। এই যে এইভাবে থাকে, অনেকটা কাছাকাছি অবস্থান করে। এই হলো মনে করো কঠিন পদার্থ। এবার মনে করো যে তরল পদার্থ। এটা মনে করো হচ্ছে বরফ, এটা মনে করো যে পানি। পানির কণাগুলো কীভাবে থাকবে? এটা হচ্ছে তরল। এর কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করবে, যার মধ্যে ফাঁকা জায়গা হবে কি কঠিনের চাইতে কম, কারণ এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আকর্ষণ বল কঠিনের চাইতে কম হবে। এবার মনে করো বায়বীয় অবস্থা, মনে করো জলীয় বাষ্প। এটা মনে করো যে জলীয় বাষ্প। জলীয় বাষ্প জলীয় বাষ্প কি হবে? কণাগুলো খুবই দূরে দূরে অবস্থান করবে। এদের মধ্যবর্তী আকর্ষণ শক্তি নেই বললেই চলে। এদের মধ্যবর্তী কি আকর্ষণ শক্তি নেই বললেই চলে। তাহলে আমি তোমাদেরকে এগুলো চিত্র আকারে আগে বুঝিয়ে দিই, তারপর এখানে পড়ে বুঝিয়ে দেব। এখানে দেখো বরফ হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি হবে? কণাগুলোর মধ্যবর্তী আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই যে কঠিন পদার্থে আকর্ষণ শক্তি সবচাইতে বেশি হবে। এবং এখানে কি কণাগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা নেই বললেই চলে। কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করবে এবং এই কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ শক্তির মান হবে সবচাইতে বেশি। এবার আসি পানি। এটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের কি হবে? এখানে কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ শক্তি বা আকর্ষণ বলের মান কি হবে? কঠিনের চাইতে কম। কারণ কি এখানে হচ্ছে কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব বা ফাঁকা জায়গা কঠিনের চাইতে বেশি। এবার আসি জলীয় বাষ্পে। জলীয় বাষ্পে কি হবে? কণাগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা অনেক বেশি। এই কণাগুলো কি একে অন্যের কাছ থেকে অনেক দূরে ছোটাছুটি করতে থাকে। কারণ হচ্ছে কি এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বললেই চলে। এটা হচ্ছে কঠিন হচ্ছে বরফের উদাহরণ দিবা, তরল হচ্ছে পানির উদাহরণ দিবা, এবং বায়বীয় বা গ্যাসীয় হচ্ছে জলীয় বাষ্পের উদাহরণ দিবা। এখানে দেখো কঠিন পদার্থ তাপ দেওয়া হলে পদার্থের কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে, ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। এই যে এখানে যে কঠিন পদার্থগুলো দেখছো, এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, আমি গত পর্বেই বলেছি কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে এক সময়তে সেটা গিয়ে তরলে রূপান্তর হবে, এবং তরলকে যদি আরও তাপ প্রয়োগ করা হয় সেটা জলীয় বাষ্প বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর হবে। তাহলে এখানে আমরা তাপের কথা বলছি, তাহলে তাপ শক্তি প্রদান করা হলে কি হবে? এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি আস্তে আস্তে কমতে থাকবে এবং অণুগুলোর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা ছিল, এখানে তো ছিলই না ফাঁকা জায়গা, সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে কঠিন থেকে তরলে রূপান্তর হবে। এবং তরলে গিয়ে আরও যখন তাপ প্রয়োগ করব, তখন কি কণাগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা আরও বৃদ্ধি পাবে এবং আকর্ষণ শক্তি আরও অনেক কমে যাবে, এবং এক পর্যায়ে গিয়ে কণাগুলো অনেক দূরে দূরে চলে যাবে এবং আকর্ষণ শক্তি নেই বললেই চলে এমন পর্যায়ে চলে যাবে। তখন সেটা জলীয় বাষ্প বা বায়বীয় বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে। এবং এখানে দেখো কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। তাহলে এখানে কি আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি ছিল, তাপের ফলে সেটা পানিতে পরিণত হলো, যেটা হচ্ছে তরল।
এখানে দেখো তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। কারণ কি, আমরা জানি যে তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, সেহেতু তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু কি রয়েছে, আয়তন আছে। তরল অবস্থায় পদার্থে আরও বেশি তাপ দেওয়া হলে কণাগুলোর গতিশক্তি ও তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং এক সময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে, যেটা আমি জলীয় বাষ্পে বা বায়বীয় অবস্থায় বললাম। পদার্থের এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলে। তাহলে তরলকে আরও তাপ দিলে সেটা বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো, গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না। তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনেই ছোটাছুটি করতে থাকে। এজন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন গ্যাসের আয়তন, এতে পরিমাণ যাই হোক না কেন। তাহলে গ্যাসকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রেরই আয়তন ধারণ করবে। গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরও তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরও জোরে ছোটাছুটি করতে থাকবে এবং গতিশক্তি আরও বেড়ে যাবে। তাহলে এই হলো কণার গতিতত্ত্ব। তো আশা করি তোমরা কণার গতিতত্ত্ব কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করতে বলা হলে তোমরা এভাবে কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় চিত্র আঁকাবে। এভাবে উদাহরণ দিতে পারো কি, বরফ, পানি এবং জলীয় বাষ্প। এভাবে তোমরা চিত্র আকারে ব্যাখ্যা করবে, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমি এই যে 2.3 ব্যাপন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।